বলুন কি বলছেন? যেটা আপনি পাঠিয়েছেন? হুম। হুম। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। না, না, বলুন, অসুবিধা নেই, বলুন। হুম, 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 হুম,
হুম। কবে হয়েছে এটা? কোন সময়ে? কতদিন আগে? হুম, হুম। দেখুন, ১ম কথা হচ্ছে শেয়ার মার্কেট একমাত্র রাহুকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ রাহু যদি ব্যক্তিকে সেরকম ফল দেয়, তবেই ব্যক্তি শেয়ার মার্কেটে যাবে, নচেৎ যাবে না। আর আমি দশার চার্ট ওই জন্য সামনে খুলে রেখে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়। রাহু কবে থেকে শুরু হয়েছে? হুম, হুম, হুম। সেটা বুঝতে পারছি, কিন্তু রাহু না কাটলে ওর পক্ষে বাঁচা সম্ভব নয়। এমনকি সুইসাইড করার যোগও রয়েছে। হ্যাঁ, হুম, হুম, হুম। করবে, ও আবারও করতে পারে। কারণ এখন বৃহস্পতির মহাদশা চলছে ঠিক কথাই, কিন্তু বৃহস্পতির সঙ্গে এখন রাহু চলছে। ২৭ সাল পর্যন্ত আছে। সুতরাং এর মধ্যে চান্স আছে আবার এরকম কিছু অ্যাটেন্ড করার চান্স আছে। ২৭ সালের পর যখন রাহু ওকে ছেড়ে দিয়ে বেরোবে, তারপর যখন শনি আসবে, তখন নতুন করে ব্যক্তি পরিশ্রম করা শুরু করবে। নতুন রাস্তা খুলবে ওর সামনে। যতদিন রাহু আছে নতুন রাস্তা খুলবে না। এখন যে কটা রাস্তা ও মনে করবে আমার সামনে খুলছে, সে কটাই ফাঁদ। রাহু ওর জন্য বড়সড় ফাঁদ পেতে রেখেছে। কিন্তু হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি এটাকে নিয়ে একটু রিসার্চ করা যায়, কেন হলো? হ্যাঁ, কেন হলো? ব্যক্তি এ পথে কেন গেল? এত ভালো একটা ছেলে, তার যোগ্যতা এরকম লেভেলের, সে এইখানে কেন গেল? চার্টটা কোথায় গেল? হুম, জানবে। হুম, হুম, না, দেখুন, হুম, হুম। দেখুন, এটা হয়, এটা যে হয়েছে এর সাথে, এটা সত্যি খুব প্যাথেটিক হয়েছে। এটা হওয়ার অবস্থা ছিল না। মানে ছক সেরে কথা বলছে না।
এক তো লগ্নে মঙ্গল কেতু বসে আছে, ঠিক আছে, কেতু ডিট্যাচমেন্ট তৈরি করে, ভালো কথা। বৃহস্পতি দ্বাদশে বসে আছে, তীর্থস্থানে ভ্রমণ যোগকে বোঝায় দ্বাদশে বৃহস্পতি। লগ্নে কেতু কোথাও না কোথাও ব্যক্তিকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে। লগ্নে মঙ্গল আছে, মঙ্গল সন্ন্যাসের কারক হয়। দ্বিতীয়পতি শুক্র সে গেছে চতুর্থে, এই বুধ, দ্বিতীয়পতি বুধ সে গেছে চতুর্থে, লগ্নপতি শুক্র সেও গেছে চতুর্থে। এই যে যোগগুলো মেলাবেন। আর আজকে একটা নতুন যোগ আমি পড়াবো, যেটা গ্রহমল্লিকা যোগ। লগ্নপতি শুক্র কোথায়, না চতুর্থে বসে আছে। দ্বিতীয়পতি বুধ কোথায়, চতুর্থে বসে আছে। আচ্ছা, চতুর্থপতি রবি, সেও চতুর্থে বসে আছে। পঞ্চমপতি বুধ, সেও চতুর্থে। আবার ষষ্ঠপতি শুক্র, সেও চতুর্থে। মেন যে গন্ডগোলের জায়গাটা এখানেই তৈরি হয়ে গেছে। এখানে কার কার যোগ তৈরি হলো? লগ্নপতি দ্বিতীয়পতি, পঞ্চমপতি ষষ্ঠপতি এবং চতুর্থপতি। পাঁচটা, তিনটে গ্রহ মিলে পাঁচটা ঘরের যোগ তৈরি করেছে। যদি এই ঘরগুলোকে বিশ্লেষণ করা যায়, লগ্ন থেকে আমরা কি বিচার করি আমরা জানি, নিজেকে বিচার হয়, নিজের মতি বুদ্ধি ইত্যাদি সমস্ত কিছু বিচার করছি। দ্বিতীয় ঘর থেকে ব্যবসা বিচার হয়, ধন বিচার হয়, সম্পত্তির বিচার হয়, নিজের উপার্জন করা অর্থের বিচার হয়। আচ্ছা, চতুর্থ ঘরটা কিসের ঘর বা কি বিচার হয়? চতুর্থ ঘর আমাদের গাড়ি বাড়ি সম্পত্তি। এর সাথে সাথে চতুর্থ ঘরটা কিন্তু ইনভেস্টমেন্টের ঘর। আমরা ব্যবসা বাণিজ্য সপ্তম ঘর থেকে দেখি, ঠিক কথাই, কিন্তু সপ্তম ঘর থেকে ইনভেস্টমেন্ট দেখি না। যখনই কোথাও ইনভেস্টমেন্টকে বোঝায় তখন চতুর্থকে দেখতে হয়, কারণ সপ্তম ঘর স্ট্রং যতই থাকুক না কেন, চতুর্থ ঘর যদি তাবৎ দুর্বল হয়ে পড়ে সেই ব্যক্তি ব্যবসা করতে পারবে না। তাই সপ্তমের সঙ্গে চতুর্থকেও স্ট্রং থাকতে হবে, কারণ চতুর্থ ইনভেস্টমেন্ট, ব্যবসায় তো ইনভেস্টমেন্টটাই প্রধান। আমি ইনভেস্ট করলাম কিন্তু টাকাটা তুলতে পারলাম না, কি করে হবে? আমি ইনভেস্ট করব চতুর্থ ঘর দ্বারা, টাকাটা তুলব দ্বিতীয় ঘর দ্বারা, আর ব্যবসাটা রানিং চলবে সপ্তম ঘরের দ্বারা, আর আমার প্রফিট আসবে একাদশ ঘরের দ্বারা। এটা হচ্ছে ব্যবসার ফান্ডা। এবং আমি কতটা কর্মঠ হব, আমার কর্মশক্তি কতটা হবে, আমার নেতৃত্ব কতটা হবে, প্রতিষ্ঠা নাম যশ কতটা হবে, সেটা দশম ঘর বোঝায়। আর ভাগ্যের ঘর তো নবম আমরা জানি। আর হঠাৎ করে লাভ হয়ে যাওয়া, একটা বিরাট প্রফিট হয়ে যাওয়া, বা লটারির মতন একটা বিরাট অ্যামাউন্ট পাওয়া, এটা অষ্টম ঘর বোঝায়। আর তৃতীয় ঘর সাহসকে বোঝায়, পরাক্রমকে বোঝায়। ঠিক আছে, দ্বাদশ ঘর ব্যয়কে বোঝাচ্ছে, ভ্রমণকে বোঝাচ্ছে, দূরদেশ ভ্রমণকে বোঝাচ্ছে। এইগুলো আমরা জানি মোটামুটি। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমরা কোন কোন ঘরকে দেখছি? তাহলে দ্বিতীয় ঘরকে দেখছি, যেহেতু সেটা নিজের উপার্জন করা ধন। চতুর্থ ঘরকে দেখছি কারণ ইনভেস্টমেন্ট। সপ্তম ঘরকে দেখছি সে স্বয়ং ব্যবসা। দশম ঘরকে দেখছি প্রতিষ্ঠার জন্য, আর একাদশ ঘরকে দেখছি প্রফিটের জন্য। এর ক্ষেত্রে গন্ডগোলটা কি হয়েছে? এর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা, দ্বিতীয় পথই চতুর্থে গেছে, ইনভেস্টমেন্টে গিয়ে বসে আছে, মানে নিজের উপার্জন করা ধন ইনভেস্ট করো। আচ্ছা, চতুর্থপতি স্বয়ং চতুর্থে বসে ইনভেস্টের জায়গাটাকে আরো স্ট্রং করছে। ষষ্ঠপতি চতুর্থে, ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরি বিচার করি না, কর্ম বিচার করি। সেও স্বয়ং চতুর্থে বসে আছে, অর্থাৎ কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট মানে কি, এক প্রকার তো বাজি ধরা। তাহলে সেটাও বাজিতে গিয়ে পড়লো। যে ঘরের অধিপতি চতুর্থে গিয়ে বসবে, 12টা ঘরের মধ্যে যে ঘরের অধিপতি চতুর্থ ঘরে গিয়ে বসবে ব্যক্তি, সেই ঘরটাকে কোথাও না কোথাও কখনো না কখনো বাজিতে সে ধরবেই ধরবে। আর এখানে এর ষষ্ঠ ঘরটাকে ধরেছে। ষষ্ঠ ঘর আমাদের চাকরিকে বোঝায়, ষষ্ঠ ঘর শ্বশুর বাড়িকে বোঝায়, ষষ্ঠ ঘর মামার বাড়িকে বোঝায়, ষষ্ঠ ঘর বোঝায়। হুম, দেনার দায়ে পড়ে গেল। ঋণকেও বোঝায় ষষ্ঠ ঘর, রোগ রিপুঋণ চতুর্থতে গেছে।
অর্থাৎ ও ইনভেস্ট করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনভেস্ট করা খারাপ নয়, ইনভেস্ট করা ভালো। সমস্যা হচ্ছে যে, যে ইনভেস্টমেন্টটা আমি করছি আমি সেটা তুলতে পারবো কি? প্রশ্ন এইখানে জাগে। এবার সেখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয়পতি বুধ চতুর্থে গিয়ে বসে আছে। ওই টাকাটা উঠে আসার কথা, কারণ বুধ দুর্বল নয়। লগ্নপতি শুক্র সেও গেছে চতুর্থে, ঠিক আছে, সেও শুক্র বুধকে খারাপ করবে না সেখানে। কিন্তু টাকাটা সে তুলতে পারলো না। কেন? কে বাধা দিল? কোন গ্রহ বাধা দিল? ও যে লাইনটা বেছে নিয়েছিল লাইনটা মোটেই খারাপ নয়, শুধুমাত্র কয়েকটা ভুল সিদ্ধান্তের জন্য ফেঁসে গেছে, আর কিছুই না। একটু বেশি লোভ করে ফেলেছিল। কারণ শেয়ার মার্কেটের লাইন ওর জন্য আইডিয়াল লাইন ছিল, ভালো লাইনেই গেছে, কিন্তু খারাপ লাইনে যায়নি। হ্যাঁ, মানছি রাহু কেতু নিচস্থ হয়ে আছে, তথাপি রাহু ওকে তাবৎ খারাপ রেজাল্ট দেওয়ার কথা নয়। কারণ রাহু সপ্তমে বসে আছে, সপ্তমে রাহু মারক হয়। ঠিক কথা, সপ্তমে রাহু মারক হয়। দশান্তর দশায় আসলে তাকে রোগ দিতে পারে, তাকে বিভিন্ন রকমভাবে মারতে পারে, মারক হয়। কিন্তু এর ক্ষেত্রে ততটাও মারক হওয়ার কথা নয়। তার কারণ বৃহস্পতির একটু হলেও দৃষ্টি রাহুর উপরে আছে। এবং এর সব থেকে বড় যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে 20 যোগ দেখতে পাচ্ছি আমরা, শনি চন্দ্রের সমসপ্তমে দৃষ্টি। এখানে কোথাও না কোথাও চন্দ্র হয়ে গেছে দুর্বল, আর চন্দ্র দুর্বল হয়ে যাওয়া মানে ব্যক্তির মন দুর্বল হয়ে যাওয়া, মন চঞ্চল হয়ে ওঠা। এই যে মন চঞ্চল হয়ে ওঠা, তার শরীর কিন্তু চঞ্চল না, মন বেশি চঞ্চল। অথচ আমরা বুঝতে, তার সঙ্গেই আমরা থাকবো কিন্তু বুঝতে পারবো না ব্যক্তির মন চঞ্চল হয়ে গেছে। আর এই চঞ্চলতার কারণে ভুলভাল সিদ্ধান্ত নিতে বাধ্য। এইবার রাহুটা নিচস্থ হয়ে সপ্তমে বসে আছে, কিন্তু রাহুর তাবৎ খারাপ রেজাল্ট দেওয়ার কথা নয়। হ্যাঁ, রাহু মঙ্গলের একটা, যেহেতু সপ্তমে বসে আছে রাহু মঙ্গল, তো একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে ব্যক্তির রাগ ক্রোধ জেদ এগুলো থাকতে পারে, থাকবেও কিছুটা হলেও। কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে, এইখানেই আমি বলবো যে এই জায়গাগুলোতেই বাস্তুর সঙ্গে জ্যোতিষের একটা গভীর সম্বন্ধ তৈরি হয়ে যায়। রাহু ওকে খারাপ রেজাল্ট দিল, রাহুর দশাতেই ব্যক্তি ভুল পথে চালিত হলো। যদি আমি অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি ধরেও নিই, ব্যক্তির জন্য পথটা ভুল ছিল না, ঠিকঠাক পথই ছিল, শুধুমাত্র ভুল সিদ্ধান্তের কারণে আজকে এই জায়গায় এসে সিদ্ধান্ত নিতে পারেনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, যার কারণে আজকে এই জায়গায় এসে রয়েছে। কিন্তু কেন রাহু তাকে এরকম খারাপ রেজাল্ট দিল? কেন? যেখানে ছক বলছে দেওয়ার কথা নয়, রাহুর দিক যেটা, সেইখানে ব্যক্তি আগে থেকেই কোনো রকম গন্ডগোল করে রেখেছিল, যার কারণে আজকে ও এই ফলটা ভোগ করছে। আর এটা করে যাবে, এই ফলটাও ভোগ করে যাবে, এটাই কিছু করার নেই। 1 মিনিট আমি একটু হোল্ড করলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাসে আছি। হুম, হুম। হ্যাঁ, যেখানে ছিলাম। আচ্ছা, এই অবধি ক্লিয়ার তো, বোঝা গেছে? এখনো পর্যন্ত যতটুকু বিষয় আলোচনা করলাম এই পর্যন্ত কারা বুঝতে পারেনি? মৌনতা সম্মতির লক্ষণ, অর্থাৎ সবাই বুঝতে পেরেছেন, পুরো পরিষ্কার তো? কেউ রেসপন্স না করলে আমি কিন্তু বুঝতে পারছি না আমার কথা সবার কাছে পৌঁছাচ্ছে ঠিকঠাক। হুম, হুম। ব্যক্তি যেখানে যেখানে যাবে কোনো জায়গায় স্থায়ী থাকেনি, কিন্তু অস্থায়ী তো থেকেছে। ও অস্থায়ী যেখানে যেখানে ঘুরবে সেখানে। হুম, হুম।
হুম। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। কিন্তু ব্যাপার হচ্ছে ও অস্থায়ী থেকেছে। যেখানে, যেখানে অস্থায়ী থেকেছে সেখানে, সেখানে অবশ্যই সাউথ ওয়েস্ট প্রবলেম ছিল। আর যদি না থাকে, হয়তো কোনো একটা জায়গায় ১০ বছর কাটিয়েছে। সেখানে সাউথ ওয়েস্ট প্রবলেম নেই। তাহলে সেইখানে যে ১০ বছর কাটিয়েছে, প্রবলেম তাবৎ ভীষণ রূপে থাকবে না। কারণ কোনো এক জায়গায় প্রবলেম ছিল। আমি ধরলাম ১ম দিকেই যেখানে ছিল সেখানে প্রবলেম ছিল জায়গাটাতে। আরে সেখানেও তো বড় ঘাটা করে ফেলেছে। এবার যে বড় ঘাটা করে ফেলেছে, এবার বাস্তু চেঞ্জ করে সঠিক জায়গায় গেলে কি ঠিক হবে? হবে না। কারণ যেই ঘাটা করে ফেলেছে সেটা শুকোতে সময় লাগবে না? তার পিছনে শ্রম দিতে হবে। গ্রহদের তো কাজই এটা যে কোনোভাবে একবার তাকে বিপাকে ফেলে একটা ভুল কাজ করিয়ে দাও। এবার সে সারা জীবন মাসুল দিক। সে ভালো জায়গায় যাবে কি খারাপ জায়গায় যাবে আর দেখার দরকার নেই। তাকে একবার খারাপ জায়গায় নিয়ে যাও, নিয়ে গিয়ে তার দ্বারা সে ভুলটা করিয়ে দাও। আর দেখতে হবে না। এবার বাকিটা বুঝে নেবে সে নিজে। কারণ যে ভুলটা সে করে ফেলেছে সারা জীবন ভুগতে হবে। এটাকেই বলে গ্রহ ফাঁদ। আর এমনিতেও সবে সবাই সাথে শেষ হয়েছে তো একটা রেস থাকবে। সৌরভ, খবর কি? হুম? বলছি খবর কি? ভালোই খবর। কি বুঝলে একটু আমাকে বোঝাও তো। বা কি বুঝলে না, এই ছকটা দেখে তুমি কি বুঝছো সেটা বোঝাও। শুনতে পাচ্ছি না, তুমি কি বলছো কিছু? বলো, ছকটা দেখে কি বুঝছো বলো। তুমি যে ছকটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা আমার ছক ধরে নাও। আমি এসব বিষয়ে কিছু জানি না। তুমি একজন আহ, স্বনামধন্য জ্যোতিষী, আমি তোমার কাছে গেছি ছকটা নিয়ে। তুমি আমাকে বিচার করো। কতক্ষণ চুপ থাকবে এভাবে? ক্লায়েন্ট থাকবে কি না? আরে যতটা ততটাই করো। হবে কি হবে না? বিশ্বজিৎ রাজ পণ্ডিত। বিশ্বজিৎ,
বিশ্বজিৎ বাবু, আপনি ক্লাসে আছেন তো নাকি? কি রে বাবা, সবাই এক এক করে ক্লাস ছেড়ে চলে যাচ্ছে কেন? আরে ভয় পাওয়ার কিছু নেই। সুপ্রিয়, তুমি শেষ ভরসা, বুঝলে? এরা কেউ মুখ খুলবে? আপডেট হও। হ্যাঁ, এখন ঠিক আছে, রিভাইজ করবে, অসুবিধা নেই। সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর পড়ে আছে। এখন সামনে যেটা দেখতে পাচ্ছ এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করো। চেষ্টা করতে বলছি, আমি বলছি না তোমাকে সঠিক ব্যাখ্যা করতে হবে। সেটা সম্ভব না আমি জানি। যতটা পারছো, যতটা নিজের দ্বারা সম্ভব হয়, ততটা প্রয়াস করো। ছক দেখে কিছু বুঝতে পারছি না মানে কিছুই বুঝতে পারছো না? আচ্ছা, আমাকে একটু পরিষ্কার করে বলবে তোমরা? সবাইকেই জিজ্ঞাসা করছি যে আটকাচ্ছেটা কোথায়, প্রবলেমটা কোথায় হচ্ছে? হ্যাঁ, বলুন। শুক্র রবির দারিদ্র্য যোগ থাকে বটে, ঠিকই কথা। কিন্তু হ্যাঁ, রবি বুধও আছে ঠিক, তেমনি রবি শুক্র বুধ শুক্র তো আছে না? বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে ওখানে। চতুর্থ ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ মানে তো বিরাট ব্যাপার। দ্বাদশপতি লগ্নে। হ্যাঁ, অবশ্যই ঘুরতে। দ্বাদশপতি লগ্নে থাকলে ঘুরতে যাওয়ার সম্ভাবনাও থাকে, খরচের সম্ভাবনাও থাকে, ঠিক কথা। কিন্তু এর তো দ্বাদশে বৃহস্পতি বসে আছে, দ্বাদশ ঘর তো স্বয়ং খরচের ঘর, ব্যয়ের ঘর। সেখানে বৃহস্পতি বসে আছে। কিন্তু বৃহস্পতি এখানে বক্রী হয়ে বসে আছে, সমস্যাটা এই জায়গায় হয়েছে। বৃহস্পতি যদি এখানে নর্মাল বসে থাকতো, এত ক্ষতি হতো না। কিন্তু বৃহস্পতি এখানে বসে আছে বক্রী হয়ে, উল্টো ফল দিচ্ছে। যার জন্য ব্যক্তি, হ্যাঁ, যার কারণে ব্যক্তি স্থির নেই কোথাও। ওই যে বললেন না যে কখনো স্থিরভাবে থাকেনি কোথাও। এ স্থির হবে কিভাবে? দ্বাদশপতি লগ্নে, তারপর বৃহস্পতি বক্রী হয়ে দ্বাদশে। এ স্থিরতা পাবে কোথায়? ব্যাপারটা হয়ে গেছে, এক তো চর রাশি, এক নম্বর তো চর রাশি, কিন্তু লগ্ন স্থির। লগ্ন স্থির হলে কি হবে? মঙ্গল গিয়ে বসে আছে না ওখানে, লগ্নের মধ্যে? মেজাজটা থাকবে কোথা থেকে? সব তো শেষ। হুম। ভ্রম, রাহু তো ভ্রমের সৃষ্টি করে, ওকে মেনলি মেরেছে রাহু একাই, বাকিরা কিন্তু কেউ সেভাবে মারেনি।
বাকিরা সেভাবে কেউ মারেনি। হুম, মেরেছে একাই। তাই আজকে আমি ক্লাসে সেরকম রেসপন্স পাচ্ছি না, সবাই নেইও যদিও। আজকে ভেবেছিলাম কালসর্প যোগটা নিয়ে একটু আলোচনা করব, নতুন টপিক ছিল। না, আজকে নেই সেরকম ক্লাসে কেউ, আমি ইন্টারেস্ট পাচ্ছি না। ছজন যারা আছে এদেরকে আর নতুন করে পড়ালে ভালো হয়, প্রথম থেকে শুরু করলে ভালো হয়। এর আগের কিছু বুঝতে পারবে না, আমি এখন যেগুলো পড়াবো কিছু বুঝতে পারবে না। যারা নতুন করে অ্যাডভান্সের বুঝবে তাদের মধ্যে আপনি একজন রয়েছেন, বাকিরা কেউ জয়েন করেনি আজকে। কোন যোগ? ওটাই তো কালসর্প যোগের মধ্যেই আছে গ্রহমাল্লিকা যোগ। ওটাই আমি আজকে বিষয় রেখেছিলাম যে কালসর্প যোগটা আলোচনা করব। কালসর্প যোগ আছে, কাল অমৃত যোগ আছে, গ্রহমাল্লিকা যোগ আছে। এই তিনটে যোগ একই রকম ভাবে কাজ করে, কিন্তু আলাদা আলাদা ফল। একটা ইন্টারেস্টিং টপিক ছিল আজকের এটা, কিন্তু সবাই আসছেন না। আমি যে জন্য গ্রুপে আমি যে জন্য গ্রুপে লিখেছিলাম কারা কারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে চান, অনেকে সেখানে সদুত্তর দিয়েছে যে আমরা প্র্যাকটিস করতে চাই। প্র্যাকটিস যদি সত্যি করতে চাই বাড়িতে বসে হবে না। কেমন? আমি এটা ব্যক্তিগতভাবে লিখেছিলাম একটাই কারণে, আমার অনেকগুলো অফিস আছে বিভিন্ন জায়গাতে। আর আমি সেখানে সপ্তাহে একদিন হোক দুদিন হোক আপনাদেরকে বসার জায়গা করে দিতে পারি। এইবার সাহস দেখি কার আছে। যারা যারা বলছিল আমি রাজি আছি, আমি প্র্যাকটিস করব, তাদের মধ্যে অধিকাংশই আজকে ক্লাসে আছে। এবার দেখি কে বলছে প্র্যাকটিস করব। সৌরভ সবার আগে বলেছে হ্যাঁ তো বুঝলাম, কিরকম হ্যাঁ এটা? তাহলে তোমার নামে একদিন আমি চেম্বার খুলবো, বলো? মানে তোমার নামে চেম্বার চলবে সেই দিনে। রাজি? হুম, বলুন। বলুন, বলুন। হুম, হুম। না কেন? ব্যক্তিকে টেকনিক্যাল কে করে তুলবে? টেকনিক্যাল নলেজ কে দেবে? কোন গ্রহ দেয় টেকনিক্যাল নলেজ? তাহলে সেই রাহু কোথায়? সপ্তমে বসে আছে, ব্যবসার জায়গায়, এবং তার সঙ্গে সঙ্গে লগ্নে পূর্ণ দৃষ্টি করছে। যতই আমরা তৃতীয় ঘর থেকে আইটি দেখি না কেন, তৃতীয় ঘর আইটি ব্যক্তিকে তখনই দেবে না যখন তৃতীয় ঘরটা অত্যন্ত বলবান হবে। কিন্তু এখানে তৃতীয় ঘর বলবানটা কোথায়? এখানে তৃতীয় ঘরে শনি বসে, তৃতীয়পতি কোথায় গেছে? সপ্তম অষ্টম নবমে গিয়ে বসে আছে, শনি দৃষ্ট হয়ে। ওটা ছাড়া অন্য কোনো প্রফেশনে যেতেই পারবে না ও। ওটা ছাড়া অন্য কোনো কি প্রফেশন দেবেন ওকে বলুন? ও যে প্রফেশন যাবে মন লাগবে না সেভাবে। কারণ রাহু তো ওকে সপ্তমে বসে ভ্রমিত করছে। রাহু ওকে সপ্তমে বসে ভ্রমিত করছে না, ও যাবে কোথায় কোন লাইন? এবং সব থেকে বড় কথা লগ্নে মঙ্গল বসে আছে।
মঙ্গল একটা টেকনিক্যাল গ্রহ। আবার লগ্ন বৃষ লগ্ন, শুক্রের লগ্ন। শুক্র কোথাও না কোথাও ইঞ্জিনিয়ারিংকে বোঝায়, তাই না? টেকনিক্যালকে বোঝায়। হুম। তাহলে ও টেকনিক্যাল ছাড়া অন্য কোনো লাইনে যাবেই না, যেতে পারে না। হ্যাঁ, একটা লাইন ছিল, যেতে পারতো, মেডিকেল লাইনে, যদি সার্জনের দিকে যেত। হ্যাঁ। হ্যাঁ। না, প্যারামেডিকেলে যাবে না। প্যারামেডিকেলে যাবে না। মঙ্গল তো মেডিকেলে যদি যায়, মঙ্গল মেডিকেলে নিয়ে যাবে। আর মঙ্গল মেডিকেলে নিয়ে যাওয়া মানে ও কাটাকাটি করাবে। না, পারবে না। পারবে না, তার কারণ দশমপতি শনি তৃতীয় বসে আছে। দশম তো কর্ম দেবে তাকে, কর্মের প্রতিষ্ঠা দেবে। দশমে তো বৃহস্পতির কোনো যোগাযোগই নেই। দশমে দৃষ্টি কার আছে? দেখুন, দশমে শুক্র বুধ রবির দৃষ্টি। সব কত টেকনিক্যাল গ্রহ। শুক্র টেকনিক্যাল, বুধও টেকনিক্যাল। আর রবি সেটাকে প্রতিষ্ঠা প্রদান করছে দৃষ্টির দ্বারা। শুক্র বুধের দৃষ্টি যেখানে থাকবে, সেই ব্যক্তি কখনো কোনোভাবে কি ধর্মের দিকে আসতে পারবে? হুম। পূজা আর্চাকের উন্নতি করতে পারবে যদি বৃহস্পতির সহায় না থাকে? তাহলে এখানে তো বৃহস্পতির কোনো যোগাযোগই নেই দশমের সাথে। কি করে আসবে? যেদিন ব্যক্তি ধর্মপথে আসবে, আসবে ধর্মপথে, দ্বাদশে বৃহস্পতি আছে মানে ওকে ধর্মের পথে আসতে হবে একটা সময়ের পর। আসবেও বটে। যেদিন আসবে, সেদিন এই যে মেটালিস্টিক সুখের ব্যাপারটা, এটা ও ধীরে ধীরে চলে যাবে, থাকবে না। মানে হুম। ওটা তো ঘা খেয়ে, হ্যাঁ, ওটা তো ঘা খেয়ে 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 হয়েছে এখন। ধর্মের দিকে ঝুঁকলে ওটা আরো চলে যাবে। হুম। বৃহস্পতির মহাদশা শেষ হতে চললো। বৃহস্পতি তো ওকে ঘা খেয়ে খেয়ে ঘা খেয়ে খেয়ে লাইনে নিয়ে এসছে। এবার শনি দশা শুরু হবে 27-এর পর থেকে, মানে 27 থেকেই আর কি শনি শুরু হবে। আর শনি শুরু হওয়া মানে ব্যক্তির জীবনে নতুন করে স্ট্রাগল শুরু হলো, কর্মের স্ট্রাগল শুরু হলো। আর শনি ব্যক্তিকে প্রকৃত সাধক বানায়। এবার ও প্রকৃতপক্ষে আধ্যাত্মিক পথে যাবে। তবে একটা কথা, এই ছকটা কিন্তু খুব সিদ্ধ ছক। কারণ তৃতীয়পতি এবং দশমপতি, আবার পঞ্চমপতি এবং নবমপতি, অথবা চতুর্থপতি, দশমপতি, এই যে গ্রহদের যোগাযোগ যদি এদের মধ্যে সম্বন্ধ হয়, তাহলে যে অলৌকিক ক্ষমতা অথবা কোনো সাধনায় সিদ্ধি লাভ করা বা সেদিকে ফুল কনসেন্ট্রেট দিয়ে ঢুকে যাওয়া, এই যে ব্যাপারগুলো আসে, বা খুব কুইকলি সিদ্ধিপ্রাপ্ত করে নেওয়া, এই যোগগুলো তৈরি হয় এই গ্রহদের কারণে, বা এই ভাবের কারণে। যদি এই ভাবের মধ্যে সম্বন্ধ হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু এই যোগটা ওপেন হয়ে যায়, খুলে যায়। ব্যক্তি যদি চেষ্টা করে সেই যোগটাকে সিদ্ধ করতে পারে।
আবারও বলছি, তৃতীয়পতি, দশমপতি, পঞ্চমপতি, নবমপতি, পাঁচের সঙ্গে নয়ের কানেকশন, ঠিক আছে? তিনের সঙ্গে দশের কানেকশন, চারের সঙ্গে দশের কানেকশন হলেও বলা হয়েছে, তবে চারের সঙ্গে দশের কানেকশন অতটাও হয় না। ওকে সিরিয়ালে রাখা হয়েছে, কিন্তু লাস্টে রাখা হয়েছে, লাস্ট পর্যায়ে। পঞ্চমের সঙ্গে নবমের কানেকশন, হ্যাঁ, লগ্নটা মিস করে গেলে আগেরবার বললাম না, লগ্নের সঙ্গে নবমের কানেকশন, এটাও খুব মারাত্মক একটা যোগ। লগ্নের সঙ্গে নবমের কানেকশন, এই যোগগুলো যদি কারোর ছকে দেখতে পাই আমরা ঘটে, তাহলে এদের অনেক মানে খুব বেশি রকম চান্সেস থাকে। তবে হ্যাঁ, এদের সঙ্গে বৃহস্পতিকে মানে শক্তিমান হতে হবে। যদি বৃহস্পতি শক্তিমান থাকে তাহলে এটা পাবেই পাবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই সিদ্ধি, এরা সিদ্ধি প্রাপ্ত হয়েই এক প্রকার জন্মেছে যদি বৃহস্পতি বলবান হয়। আর যদি বৃহস্পতি দুর্বল হয়ে যায় তাহলে কষ্ট করে অর্জন করতে হবে, পাবে না এমনটা না, পাবে অবশ্যই, কিন্তু কষ্ট করে অর্জন করতে হবে। না না, তা কেন, বাড়িতে বসেই হবে, সংসারে থেকেই হবে, কোনো অসুবিধা নেই। ওর যে ব্যাপারটা হয়ে গেছে না, এই যে সিদ্ধিযোগের কথাটা বললাম, দেখুন এর চোখেও আছে এই যোগটা, এর ছকেও আছে। কোন কোন পতিতে হয়েছে বলুন তো দেখি এর যোগটা। হুম। এখানে একটা কানেকশন হয়েছে, দেখতে পাচ্ছি কি আমরা, একটা প্রথম সম্বন্ধ হয়েছে, বিনিময় প্রথা হয়েছে। বিনিময় প্রথাটা হয়ে যোগটাকে স্ট্রং করে দিয়েছে। হুম। এই যোগটাই ভীষণ স্ট্রং হয়ে গেছে, এই ক্ষেত্র বিনিময় করে ভীষণ স্ট্রং করে দিয়েছে। এই বিনিময়টা কাদের মধ্যে হয়েছে? আহ, তৃতীয় পতি এবং নবম পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে। যদিও তৃতীয় পতি আর নবম পতি সিদ্ধি দেয় না, কিন্তু এদের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়ে যোগটা স্ট্রং করেছে। আর এ পজিটিভ পয়েন্ট পেয়ে গেছে যে তৃতীয় পতি, এই নবম পতি যে দশম পতিও সে, এই কারণে দশমের সঙ্গে তৃতীয় যোগটাও হয়ে গেছে। শুধুমাত্র ফলটা পাচ্ছে না, বৃহস্পতিটা তুলনামূলক শক্তিশালী। হ্যাঁ, চন্দ্রটা, হ্যাঁ, চন্দ্র এফেক্টেড, কিন্তু হ্যাঁ, শনির জন্য চন্দ্র এফেক্টেড। কিন্তু একটা জিনিস, আর একটা যেটা যোগ ওকে টেনে নিয়ে যাচ্ছে, ওকে বাঁচাচ্ছেটাকে, ওকে টানছেটাকে, দেখুন চন্দ্র আর বৃহস্পতি একে অপরের কেন্দ্রে বসে আছে। ছক যতই খারাপ হোক না কেন, যতই থাক, হুম,
হ্যাঁ, আমি বললাম চন্দ্র বৃহস্পতি একে অপরের কেন্দ্রে বসে আছে। আহ, এটাকে কোথাও না কোথাও গজকেশরী যোগ বলে। কেমন? তাই ব্যক্তি যতই পাপ করুক, যতই ঝামেলা করুক, যাই করুক না কেন, এই আশীর্বাদটা পেয়ে গেছে যার জন্য ওর চলে যাবে। হ্যাঁ, এক পাঁচ নয়, মোক্ষ ত্রিকোণ। হুম, হুম। হ্যাঁ, আছে, অনেকগুলোই আছে। আমাদের এখন অত দরকার নেই। আমাদের এখন যোগগুলোকে বুঝতে হবে, কারণ গ্রহদের যোগেই সমস্ত কিছু হয় তো। তাই যোগগুলোকে বুঝতে হবে। যেমন এখানে একটা যোগ পেলাম আমরা, বৃহস্পতি আর চন্দ্র একে অপরের কেন্দ্রে আছে, মানে এটা বলবান। খুব ভালো বলবান, মানে যথেষ্ট বলবান। কিন্তু বৃহস্পতির বক্রী হয়ে গেছে বলে যার জন্য ওই পাওয়ারটা পুরো পাচ্ছে না। লগ্ন চতুর্থের মধ্যে আসছে, এখানে লগ্নপতি আর চতুর্থপতির সম্বন্ধ হয়েছে। না, ব্যাপারটা হচ্ছে, না, বিষয়টা এখানে বুঝতে হবে। বৃহস্পতি আর চন্দ্র যদি একে অপরের কেন্দ্রে থাকে এরা বলবান হয়, কেন কথাটা বললো? তাৎপর্য কি এটার? কেন্দ্র অর্থাৎ কি? কেন্দ্র অর্থাৎ হচ্ছে আমরা কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি একটা গন্তব্যে পৌঁছাবো বলে। ঠিক আছে, আমি এখান থেকে উলুবেড়িয়া থেকে বেরিয়ে কলকাতা যাব। তাহলে কলকাতা যেতে গেলে এই যে আমার গন্তব্য কলকাতা, আমি যেখান থেকে জার্নি স্টার্ট করলাম, এখান থেকে কলকাতা যেতে গেলে অনেকগুলো স্টপেজ পড়বে। অনেক স্টপেজ পড়বে। হতে পারে 10টা, হতে পারে 20টা, হতে পারে 30টা। আমি ধরলাম 10টা স্টপেজ পড়বে। ঠিক আছে? 12টা ধরলাম, সুবিধা হবে বুঝতে। আমার এখান থেকে কলকাতা যেতে 12টা স্টপেজ পড়বে। ওই 12টা স্টপেজের মধ্যে যে কটা স্টপেজ
মানে বড় বড় স্টপেজ অর্থাৎ জাংশন, যখন ট্রেনে করে যাই আমরা জাংশন বলি না, এক একটা থাকে, অমুক জাংশন, যেমন সাঁতরাগাছি একটা জাংশন হয়ে গেল, হাওড়া একটা জাংশন হয়ে গেল, এই জায়গাটা জাংশন। এই জাংশনে দেখবেন যখন গাড়ি ঢোকে অনেকক্ষণ দাঁড়ায় গাড়িটা। আবার যখন বড় বড় দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ে তখন এই জাংশন থেকেই ছাড়ে, লোকাল স্টেশনে দাঁড়ায় না এরা। তো এই ছকের মধ্যে কেন্দ্রগুলো হচ্ছে সেই জাংশনটা। আর প্রত্যেকটা জাংশনের সঙ্গে প্রত্যেকটা জাংশনের একটা সম্বন্ধ থাকে, একটা কানেকশন থাকে। এই জাংশনে ট্রেন দাঁড়িয়েছে মানে নেক্সট জাংশন কোনটা, অমুক জাংশনটা, তাহলে ওখানে গিয়ে আবার ট্রেন দাঁড়াবে। তাহলে এই যে ট্রেন ওখানে আসবে, এই আসার আগে থেকে সেই স্টেশনে একটা প্রস্তুতি চলে যে এই প্ল্যাটফর্মে এই ট্রেনটা ঢুকবে, ঢুকে এতক্ষণ দাঁড়াবে, এতক্ষণ পর একে গ্রিন সিগন্যাল দেবে, তারপর এখান থেকে ছাড়বে। তো কুণ্ডলীর মধ্যে, ছকের মধ্যে, এই 12টা ঘরের মধ্যে এইখানে 4টে হচ্ছে জাংশন আছে। কোনটা কোনটা, 1, 4, 7, 10। ঠিক আছে, এই 4টেকে কেন্দ্র বলে, এই কেন্দ্রগুলো কি না জাংশন। তাহলে এই জাংশনের সঙ্গে প্রত্যেকটা জাংশনের কানেকশন থাকে। এইবার এগুলোকে গ্রহ দিয়ে বিচার করতে হয়। 1-এর সঙ্গে 4-এর সম্বন্ধ আছে, কানেকশন আছে, 4-এর সঙ্গে 10-এর, 7-এর আছে, 7-এর সঙ্গে 10-এর আছে। এইবার এইগুলোকে আমি জাংশন কেন বলছি, বা জীবনের মোড় বলতে হয় ছকের ক্ষেত্রে, বলতে জীবনের মোড়। কেন না, আমাদের জীবনে 3টে জিনিসকে আমরা প্রধান মনে করি: জন্ম, মৃত্যু আর বিয়ে, তাই তো? কিন্তু শাস্ত্র এখানে একটু উল্টে দিয়েছে ব্যাপারটাকে। কিরকম না, শাস্ত্র বলছে মৃত্যু সে তো চিরসত্য, ওটা তো হবেই, অবধারিত, ওটাকে আলাদা করে দেখার কিছু নেই, সময় আসলে ওটা এমনি এমনি হবে। কিন্তু যতদিন না মৃত্যু হচ্ছে, জীবনে তো বাঁচবো আমরা। তাহলে বাঁচার মধ্যে, জীবনটাকে যাপন করার মধ্যে যে মেন মেন পয়েন্টগুলো হয়, যে জীবনের মোড়গুলো হয়, সেগুলোকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। কিভাবে না, প্রথম তো জন্ম, জন্মালেই সে জীবনটা পাবে, উপভোগ করতে পারবে, জীবনটাকে যাপন করতে পারবে। তাই প্রথমেই লগ্ন, ওকে প্রথম কেন্দ্র বলা হয়েছে। প্রথমে তার জন্ম হলো লগ্ন থেকে। এবার জন্মের পর প্রথম জীবনের মোড়টা কোথায় ঘুরছে না, বিদ্যা অর্জনের ক্ষেত্রে গিয়ে, চতুর্থ ঘর, 1, 4। এবার চতুর্থ ঘর থেকে দেখুন, শুধু বিদ্যা নয় কিন্তু, বিদ্যা বিচার করছি, গাড়ি বিচার করছি, বাড়ি বিচার করছি, মাকে বিচার করছি, মাতার স্থান চতুর্থ ঘর। আবার আমাদের মনের স্থান চতুর্থ ঘর। যে কটা পয়েন্ট আমরা চতুর্থ ঘর থেকে বিচার করছি, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের জীবনের একটা বড় বড় জায়গা, বড় মোড়, বড় একটা জাংশন। এরপর যখন বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু অর্জিত হয়ে গেল, তারপর নেক্সট ধাপ কি, সাংসারিক জীবনে প্রবেশ, বিবাহ। কত নম্বর ঘর, সপ্তম ঘর। কি বিচার হচ্ছে, পত্নী বিচার হচ্ছে, ব্যবসা বিচার হচ্ছে, এবং সপ্তম ঘর আরও দিচ্ছে প্রফেশন, সে কাজটা কি করবে, কোন বিষয়ে কাজ করবে, সেটাও দিচ্ছে। একটা বড় মোড় জীবনে, ভীষণ বড় মোড়। 1 হয়ে গেল, 4 হয়ে গেল, 7 হয়ে গেল। এইবার আসছে 10 নম্বর ঘর, যে এত কিছু হলো, সে জন্মালো, সে বিদ্যা অর্জন করলো, নতুন একটা মোড় ঘুরলো, সে বিবাহ করলো, সে ব্যবসা করলো, সে প্রফেশনকে চুজ করলো। এইবার শেষ মোড়, শেষ মোড়টা কি না, প্রতিষ্ঠা। সে প্রতিষ্ঠা পেল কি, সে নিজের নামটাকে খোদাই করেই সংসারের মধ্যে প্রতিষ্ঠা করতে পারলো কি, তার মৃত্যুর পরেও সে অমর হতে পারলো কি, এটা দশম বোঝায়। তাই এই যে মূল 4টে ঘরকে কেন্দ্র করা হয়েছে, এটা এমনি এমনি করা হয়নি। এটা এই জন্য করা হয়েছে যাতে, মৃত্যু তো অবধারিত, সে তো হবেই, তাকে নতুন করে বিচার করার কিছু নেই, দেখার কিছু নেই। কিন্তু মৃত্যুর পরেও আমরা জীবিত থাকতে পারবো কি না, সেই জায়গাটাকে নির্দেশ করা হয়েছে এই 4টে কেন্দ্রকে দিয়ে। তাই এই 4টে কেন্দ্র হচ্ছে জীবনের একটা বড় বড় মোড়। এবার যদি কোণকে বুঝতে যাই, 5 আর 9, পঞ্চম ঘর এবং নবম ঘর, এই দুটোকে কোণ বলা হয়, ত্রিকোণ বলা হয়। কেন বলা হয়, কারণটা কি, এদের কাজটা কি? বলা হয় কেন্দ্র থেকেও ত্রিকোণের দাম বেশি, বা ত্রিকোণের ক্ষমতা বেশি। কেন না, কেন্দ্র তো জীবনের মোড় মাত্র।
জীবনের কয়েকটা বিশেষ বিশেষ ক্ষেত্র মাত্র। কিন্তু কোন কোন ব্যক্তির জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে কিভাবে? না, দৃষ্টিভঙ্গি। আমরা জীবনে আমাদের জীবনকে উপভোগ করি কিভাবে? যমজ দুটো ভাই, যমজ মানে একই সঙ্গে জন্মেছে, একই ক্ষণে জন্মেছে, দুজনের ছক একই রকম, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে দশা অন্তর্দশা সব কিছু সেম, এমনকি দেখতেও সেম, বাবা মা বাড়ি সমস্ত কিছু এক। তথাপি তাদের ভাগ্যের মধ্যে, তাদের কর্মের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, ভীষণ রকম পার্থক্য। কেউ বড় হয়ে গিয়ে বড় কোম্পানিতে চাকরি করছে, কেউ বা অন্যকে চাকরি দিচ্ছে। এত বড় পার্থক্য কি করে হয়? এই দুইজন ব্যক্তির জীবনটাকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা পুরোটা আলাদা, পুরোটাই আলাদা। অর্থাৎ আমরা যে আমাদের জীবনটাকে উপভোগ করছি, জীবনটাকে যাপন করছি, এটা সম্পূর্ণই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির দ্বারা। আমাদের দৃষ্টিভঙ্গি যেমন, আমরা সেই জিনিসটাকে সেভাবে দেখছি মাত্র। আর আমাদের জীবন সেভাবেই একই রকম একটা ট্র্যাক লাইনে চলেছে। যেমন আমাদের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাকেই পাল্টানোর ক্ষমতা রাখে পঞ্চম আর নবম ঘর। কিভাবে? দৃষ্টিভঙ্গির জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় বুদ্ধির। আমার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমি কোনটাকে কোন দৃষ্টিতে দেখব, এর জন্য সর্বপ্রথম সাহায্য কে করে? বুদ্ধি করে। সে কে? কোন ঘর? পঞ্চম ঘর। এবং আর একটা দিক থাকে দৃষ্টিভঙ্গির জন্য। কোন ঘর বা কিভাবে কিভাবে থাকে জিনিসটা? না, বুদ্ধির জাগরণ তখনই ঘটবে যখন বুদ্ধিটাকে বা দৃষ্টিটাকে কেউ জাগাবে, কেউ খুলে দেবে। আমার মধ্যে বুদ্ধি আছে, আমার মধ্যে জ্ঞানও আছে, কিন্তু সেই জ্ঞানটাকে প্রকাশ করার ক্ষমতা আমার নেই। তাই আমার জীবনে কাউকে আসতে হবে, এসে সেই জ্ঞানের প্রদীপটা জ্বালিয়ে দিতে হবে। তবে আমি দেখতে পাবো, তবে আমার জ্ঞানটা প্রকাশিত হবে। সেটা কোন ঘর? সেটা হলো গুরুর ঘর, অর্থাৎ নবম ঘর। এই যে কেউ আসবে, কে আসবে? গুরু আসবে বা গুরুস্থানীয় কেউ আসবে, সে এসে জ্ঞানের শলাকাটা জ্বালিয়ে দেবে। তবে তার দৃষ্টি উন্মোচন হবে। আর দৃষ্টি উন্মোচন হলো মানে এবার সে বুদ্ধিকে দেখতে পাচ্ছে, বুদ্ধিকে বুঝতে পারছে। এইবার সে বুদ্ধিকে প্রয়োগ করে নিজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাবে। আর নিজের দৃষ্টিভঙ্গিকে পাল্টে ফেললেই জীবনের যে চারটে মোড়ের কথা বললাম, বড় বড় ক্ষেত্র, সেইগুলোর দৃষ্টিভঙ্গিও পাল্টে যাবে। তখন সেইগুলো খারাপ থাকলেও দৃষ্টিভঙ্গির দ্বারা, জীবন যাপনের দ্বারা সেই জায়গাগুলো আমরা ঠিক করতে পারি। কিন্তু কেন্দ্র ঠিক আছে, কোণ ঠিক নেই, অর্থাৎ দৃষ্টিভঙ্গি ঠিক নেই। আমি জীবনে যতই মানে কোটি টাকা অর্জন করে ফেললেও আমি জীবনে সুখ পাবো না। কেন? না, আমার দৃষ্টিভঙ্গি ঠিক নেই। আর জীবনে সুখ নেই অথচ দৃষ্টিভঙ্গি ঠিক আছে, সে তার মধ্যেই সুখ খুঁজে নেবে। এই জন্যই কেন্দ্র থেকে কোণকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ এই দুটো কোণ আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে সাহায্য করে। নবম ঘর বলে দেয় ব্যক্তি সঠিক গুরু পাবে কি পাবে না, বা যার গাইডেন্স পাবে সেই ব্যক্তি সঠিক কি বেঠিক। তবে না বুদ্ধি খুলবে, তারপর তো বুদ্ধিরা কথা আসবে। তো এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে কোণ। হুম। হ্যাঁ, সেক্ষেত্রে পঞ্চম নবম অবশ্যই সেম হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের তো একটা কনসেপ্ট আছে, পূর্বজন্মের কনসেপ্ট। এই যে পূর্বজন্মের কনসেপ্টে আমরা যখন যাব, তখন সিস্টেমটা পুরো পাল্টে যাবে। কারণ পূর্বজন্ম আমরা কোন ঘর থেকে দেখি? নবম ঘর। অর্থাৎ পূর্বজন্মার্জিত যে সংস্কারটা থাকে, সেই সংস্কারটা নিয়ে আমরা জন্মাই নবম ঘরের দ্বারা। আর নবম ঘরটাও কিন্তু সেই কোণের মধ্যে পড়ে। এইবার প্রশ্ন আসবে যে হ্যাঁ, তাহলে দুজনের তো নবম ঘর সেম, দুজনে কি সেম জায়গায় ছিল গত জন্মে, সেম কর্ম করেছে? না, কখনোই সেটা না। এর জন্যই পুরো বিচারটা গ্রহ, ভাব, নক্ষত্র দেখে করা যায় না।
এই জন্যই তখনকার দিনে বা যারা এই সমস্ত বৃহৎ শাস্ত্র রচনা করেছেন, যদি পরাশরকেই বলা যায়, তার নামটাই উঠে আসে বারবার, তারা তপস্যা করতেন। তাদের একটা দিব্যদৃষ্টি ছিল দেখার মতন। কারণ একই ছক, একই যোগ, একই রকম সমস্ত কিছু একসঙ্গে বহু লোকের হয়। তখন আমাদের এই সাধারণ দৃষ্টিতে, সাধারণ যুক্তিতে, সাধারণ গ্রহদের যোগাযোগে দেখে ওঠা সম্ভব হয় না যে এদের ডিফারেন্সটা কোথায়। তাই যে সূক্ষ্ম ডিফারেন্সগুলো, আমরা বড় বড় যোগ যেগুলো স্থূল যোগ, যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো বোঝা যাচ্ছে এটা হবেই, স্থূল যোগ বলা হয় এগুলোকে। এই স্থূল যোগ তো যে কেউ যারা জানে মোটামুটি অল্প স্বল্প বিদ্যা দেখে বলে দেবে হ্যাঁ এই ব্যাপার এই হচ্ছে। কিন্তু যেগুলো সূক্ষ্ম রূপে রয়েছে, সূক্ষ্ম যোগের মধ্যে রয়েছে, সেগুলো দেখে বোঝা সম্ভব নয়। তার জন্য দিব্যদৃষ্টির প্রয়োজন হয়। আর এখানেই সংস্কার, এখানেই সাধনা। তাই যমজদের উদাহরণটা আমি এই জন্যই টানলাম, যাতে পূর্বজন্মে যেতে পারি। যমজদের মধ্যে দুজনের পুরো ফুল ডিফারেন্স বের করা সবসময়, সবসময় কেন, কোনো মতেই পূর্ণরূপে সম্ভব হয় না। কারণ সবটাই একই রকম থাকে তো। হ্যাঁ, অনেকটা বের করা সম্ভব হয়। কারণ কিছু না কিছু পার্থক্য থাকেই। যখন আমরা কেপিতে যাব, কেপিতে গিয়ে যখন পুরো এক্সাক্ট টাইম দিয়ে বিচার করব না, তখন দেখব যে ১-২ মিনিটের তফাতে অনেকটাই তফাৎ হয়ে যাচ্ছে। সেখানে ডিফারেন্স বের করা খুব সহজ হয়ে যায়। কিন্তু যখন ১ মিনিটও তফাৎ নেই, এরকমও কেস আছে যে ১ মিনিটও তফাৎ নেই। একসঙ্গেই হয়েছে হয়তো ১০-১২ সেকেন্ডের তফাৎ। সমস্যা তখন হয়ে যায়। হুম, ওটা সিজারের ক্ষেত্রে। হ্যাঁ, যদি নরমালে হয়, কতক্ষণের ডিফারেন্স থাকবে? বেশ কয়েক মিনিটের ডিফারেন্স থাকতে পারে, আবার ১ মিনিটের মধ্যে দুটো হয়ে যেতে পারে। এটাও হয়েছে, রেকর্ড আছে। ১ মিনিটের মধ্যেই দুজন হয়েছে, ৪০ সেকেন্ডের মধ্যে দুটো হয়েছে নরমালে। কারণ ব্যাপারটা হচ্ছে, কারণ বিষয়টা হচ্ছে, নরমালে যখন যখন সিজারে হচ্ছে তখন ডাক্তারের হাতে সবটা আছে। ডাক্তার নিজের মতন করে করবে। কিন্তু নরমালের ক্ষেত্রে সবসময় ডাক্তারের হাতে সবটা থাকে না। যখন প্রেশারটা আসে তখন একটা তো বেরিয়ে আসলো। কারণ যমজ আছে মানে দুটো নাড়ি আছে। সে একটাকে বের করবে, একটাকে কাটবে, নাড়িটাকে ছেদন করবে, তারপরে আবার একটাকে বের করবে, এমনটা হয় না। যখন বেগ আসে, প্রেশার আসে, তখন দেখা গেল একসঙ্গে দুটোই বেরিয়ে আসলো। আর যেহেতু দুটো অত বড় শরীর রয়েছে, তাই দুটো একসঙ্গে বেরোতে পারবে না, একটা আগে একটা পরে বেরোবে। এর জন্য কিছু সেকেন্ডের তফাৎ হয়ে গেল। হ্যাঁ, তবে এটা খুব রেয়ার। সবার ক্ষেত্রে হবে এমনটা না, রেয়ার হয়। বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি ২-৩ মিনিটের একটা ডিফারেন্স থাকে। বেশিরভাগটা ক্ষেত্রে। স্বাভাবিক আর হ্যাঁ। তো এই ২-৩ মিনিটের যে ডিসটেন্স থাকে এর মধ্যে অনেকটাই ফারাক হয়ে যায়। তো সেগুলো দেখে বলা সম্ভব যে হ্যাঁ, এর এই ব্যাপারটা রয়েছে। ২-৩ মিনিট মানে অনেকটাই ফারাক, অনেকটাই তফাৎ। তো তাদের ডিফারেন্স গুলো চোখে পড়ে। তাদের ডিফারেন্স গুলো চোখে পড়ার মতন। যে হ্যাঁ, চোখে পড়ছে ডিফারেন্সটা। কিন্তু যখনই ১ মিনিটের মধ্যে দুটো হয়ে যায় তখন ডিফারেন্স গুলো চোখে আর পড়ে না। তখনই সমস্যা হয়। হুম, হুম, তার জন্যই সাধনা করতে হবে। ঠিক আছে? তো প্রবালবাবু, আপনার মোটামুটি জিজ্ঞাসা মিটলো কিছু?
হুম, 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 হুম। এইবার একটা লজিক্যালি কথা বলি। যখন আপনারা দেখুন, এবার একটা প্র্যাকটিক্যাল কথা বলি। যখন আপনারা ফিল্ডে নামবেন না, যখন দেখবেন কারোর রাহুর দশা চলছে, ঠিক আছে? যখন ব্যক্তির রাহুর দশা চলছে তখন তাকে রেমেডি যদি দিতেই হয়, একদম বেসিক রেমেডি দেবেন। হাই-ফাই রেমেডিতে কোনো মতেই যাবেন না। আর দ্বিতীয়ত চেষ্টা করবেন যখন কোনো ক্লায়েন্ট এসছে তার রাহুর দশা চলছে, তাকে অল্প কথায় ছাড়তে। কারণটা কি হয়, যখন রাহুর দশার মধ্যে আমরা হাই-ফাই কোনো রেমেডি দিতে যাই তখন সেই এক তো রেমেডি কাজ করবে না সেভাবে রাহুর দশার মধ্যে। যাই দেয়া হোক না কেন, সেভাবে কাজ করবে না। তাই বেসিক রেমেডি মানে যেটা একদম অত্যন্ত কম খরচায় হওয়া সম্ভব, সেরকম রেমেডি বলতে হবে। কারণ এখানেও ভাগ আছে। আমি রেমেডি দেবো, রেমেডি কাজ করবে কখন? যখন দেখবো দশা বৃহস্পতির চলছে, তখন আমার কাছে এসছে, এবার আমি দেবো। তখন আমি খরচা করাতে পারি তাকে, কারণ বৃহস্পতির রেজাল্ট খারাপ দেবে না, ভালো রেজাল্ট দেবে। অ্যাস্ট্রোলজারদের শুধুমাত্র রেমেডি বেচলে তো হবে না। রেমেডির সঙ্গে সঙ্গে গ্রহদেরও দেখতে হবে যে আমি একে রেমেডিটা দেবো, রেমেডিটা কাজ করবে কি করবে না। যখন দশা বৃহস্পতির চলছে আর সে যখন অ্যাস্ট্রোলজারের কাছে এসছে, বৃহস্পতির দশাতে যদি সে মানে স্টোন বলে নর্মাল বালি স্টোন, চিপের স্টোনও দিয়ে দেয় না, সেটাই কাজ করবে। অবশ্যই বৃহস্পতির অবস্থানকে দেখে সেটা করতে হবে, যা তা করলে তো হবে না, সেটা বিচার্য বিষয়। কিন্তু রাহুর দশা যখন আসবে, এক তো প্রথম চেষ্টা করা উচিত সেই ব্যক্তিকে এড়িয়ে যাওয়া। কারণ এরকম আমাদের কাছে বাস্তু ভিজিটেরও কল আসে, কথা বলছে ঠিক আছে আমি বুঝলাম, আচ্ছা, তখন আমাদের টেন্ডেন্সি থাকে একটা যে ডেট অফ বার্থ নিয়ে আবার দেখে নেবো কি চলছে এখন। দেখবেন রাহু চলছে, আমরা তখন কি করি, এটাকে ডিলে করে দিই। মানে ঠিক আছে আমরা যাবো অবশ্যই, অসুবিধা নেই, আপনি একবার কাল পরশু ফোন করে নেবেন। ব্যাস, এই যে ডিলে করে দিলাম না, এক তো সেই ব্যক্তি কাল পরশু করে ফোন করবে না আর, মানে ও ফোন করবেই না, ভুলে যাবে ব্যাপারটা, পুরো ডিলে হয়ে গেল ব্যাপারটা। কারণ আমরা জানি যখন রাহুর দশা চলছে সেই মুহূর্তে তার বাড়িতে কাজ করে আসতেই পারি, আসবো, কিন্তু সে ইনস্ট্যান্ট বেনিফিট পাবে না। বেনিফিট তখন পাবে যে আজকে যে কাজটা করে আসলাম এর বেনিফিট তখন পাবে যখন রাহু দশা থেকে চলে যাবে, তারপর বেনিফিট পাওয়া শুরু হবে। এটা সিস্টেম, এর বাইরে কিন্তু কিছু হবে না। এবার ব্যতিক্রম হয় কিরকম, না রাহু খুব ভালো জায়গাতে আছে, তখন ব্যতিক্রম হয়। 90%-এর বেশি ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয় না। তাই যখন রাহুর দশা চলছে, সেই ব্যক্তিকে তো কোনো, যদি কেউ অ্যাস্ট্রোলজি জেনে থাকে, রাহুর দশা চলাকালীন তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াই উচিত নয় প্রথম কথা। যদি যেতেই হয় তো রাহুর দশার আগে যে গ্রহের দশা আছে তার দশায় যাও, নতুবা রাহু কেটে গেছে তারপর যাও। রাহুর দশার মধ্যে যাওয়া উচিত নয়, কারণ রাহুর দশার মধ্যে আমি যার কাছে যাব 90% চান্স থাকে সেই ব্যক্তি আমাকে ঘোরাবে, অথবা সেই ব্যক্তি সঠিক নয়।
খুব কম দেখেছি আমি, 10 to 15% লোক এরকম হয় রাহুর দশায় ভালো লোকের কাছে গিয়ে পৌঁছেছে, যদি কর্ম ভালো থাকে তো। আর অবশ্যই সে রাহুর সঙ্গে কোথাও না কোথাও, রাহুর সঙ্গে তখন কোথাও না কোথাও বৃহস্পতির কানেকশন থাকে দশার মধ্যে। সে অন্তর্দশায় হোক, প্রত্যন্তরে হোক, সূক্ষ্ম দশায় হোক কি প্রাণ দশায় হোক। হ্যাঁ, ওই যে বললাম ব্যতিক্রম। হ্যাঁ, অবশ্যই হয়। ব্যতিক্রম তো অবশ্যই হয়। ওই যে বললাম 10 to 15% দেখেছি এরকম লোক আমি, যাদের সংখ্যাটা কম। হয়, এটাও হয়। হ্যাঁ, তাহলে তো কিছু করার নেই না? যেটা আছে সেটাও যাবে। মানে যেটা আছে ওটা যাওয়ার জন্যই তো যাওয়া। মূল কারণটা তো এটা। রাহু যাই, না, রেমেডি কাজ করবে না এই কারণে রাহু রেমেডি পছন্দই করে না। আমি যে গ্রহের রেমেডি ধারণ করছি সেই গ্রহ সে রেমেডি চাই না। একটা গ্রহ ক্ষতি কখন করে? প্রথমে এটা বুঝতে হবে না? একটা গ্রহ আমার ক্ষতি করছে, আমি কি ধারণ করছি? তার ওষুধ ধারণ করছি। তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। মেনলি এটাই। কিন্তু যখন দেখছি সেই গ্রহ যেটা চাইছে তাকে সেটা না দিয়ে তাকে ওষুধ খাওয়াচ্ছি আমরা, সে তো আরো রেগে যাবে। রাহুর ক্যারেক্টারটাই এটা, উল্টো ক্যারেক্টার রাহুর। রাহুর ক্যারেক্টারটাই উল্টো, আর রাহু হচ্ছে কলিযুগে সব থেকে বেশি শক্তিশালী একটা গ্রহ বাকিদের থেকে। ওর ক্ষমতা এমনিই বেশি আছে এই সময়ে। রাহুর দশা চলছে এখন, তো গোমেদ রত্নটা একটা মানে বাজারে সেই ঢেলে বিক্রি হয় না, সেরকম একটা অবস্থা হয়ে গেছে। ম্যাক্সিমামের হাতে আমি গোমেদ দেখতে পাই। কেন পড়েছে সে নিজেও জানে না, আর যে দিয়েছে সেও জানে না কেন দিয়েছি। রাহু খারাপ মানেই গোমেদ পড়তে হবে, এই একটা যে টেন্ডেন্সি চলে এসছে, এটা ট্রেন্ড। না, রেমেডি আমি কি বললাম? রেমেডি মানেই পাথর হয় না। রেমেডি কি কিসে হয়? রেমেডি আমাদের দৈনন্দিন যে দিনচর্ী আছে সেই দিনচর্যির মধ্যে হয়। রেমেডি আমাদের খাদ্যাভ্যাসে হয়। এই জন্য আমি সবার প্রথমে ব্যক্তির খাদ্যাভ্যাস মানে ওখানে ফোকাস করি, খাদ্যের মধ্যে যে খাচ্ছেটা কিসে। কারণ যেরকম তুমি খাবার খাবে তোমার গুণ সেরকম হবে। আর যখন যে গ্রহের দশা আসে না, সেই গ্রহের যে খাবার পছন্দ, যেরকম স্বাদ পছন্দ, সেই ব্যক্তি সেই সমস্ত খাবারই বেশি আকৃষ্ট হয়। কেন হচ্ছে এইগুলোকে আমরা এই সূক্ষ্ম লেভেলে আমরা ভাবি না, আমরা স্থূল লেভেলে কাজ করি। আর যখন স্থূল লেভেলে কাজ করব তখন তো হবে না, না, কারণ এনার্জি সূক্ষ্ম লেভেলে আছে। সূক্ষ্ম লেভেলে কাজ না করতে পারলে স্থূল লেভেলে এনার্জিকে হারাতে পারবো না আমরা। এই জন্য রেমেডি হতে হবে সূক্ষ্ম সূক্ষ্ম, যেটা প্রতিদিন করা যাবে, কিন্তু কেউ বুঝতেই পারবে না রেমেডি করছি। সূক্ষ্ম লেভেলে কাজ হবে। ভোজন থেকে আমাদের গুণ আসে, আমাদের অভ্যাস তৈরি হয়, আমাদের চিন্তা ভাবনা করার শক্তি হয়। সেই ভোজনটাকে আমি পরিবর্তন করে দিলাম। এটা তো করা যেতেই পারে, অসম্ভব কিছু না, খুব সহজ একটা বিষয়। তাহলে সেই ভোজনটা, সেই অন্নটা যেটা আমার পেটের ভিতরে গেল, শরীরে প্রবেশ করলো, সেখান থেকে আমার গুণ তৈরি হবে, আমার মন তৈরি হবে। তাহলে যে খাবারটা আমাকে নেগেটিভ চিন্তা করতেই দেবে না, যে খাবারটা আমাকে পজিটিভ চিন্তা করবে, পজিটিভ দিকে থাকতে বাধ্য করবে এক প্রকার, সেখানে গ্রহ আমার ক্ষতি করবে কি করে? হ্যাঁ, এবার দশায় এসছে মানে কিছু তো ক্ষতি করবে, একদম তো যাবে না। কিছু তো প্রয়াস অবশ্যই সে করবে। সবটা তো হওয়া সম্ভব নয়। কিন্তু আমার হাতেই তো আছে, আমি তো বেশিরভাগটাই প্রোটেক্ট করতে পারবো। কিন্তু আমরা এই সূক্ষ্ম লেভেলে কাজ না করে স্থূল লেভেলে ছুটি, যার জন্য 18 বছর ভুগতে হবে, কিছু করার নেই। শুধু 18 বছরে নয়, বাকি যখন গ্রহদের দশাগুলো চলবে তার মাঝখানে রাহু তো আসবে রে বাবা, কিছুদিনের জন্য হলেও, তখনও ভোগাবে। টেকনিক্যাল ফিল্ডের জন্য গ্রহর কথা বলতে গেলে প্রথমেই তো রাহুর নাম উঠে আসে। প্রথমেই রাহুর নাম উঠে আসে।
ঠিক আছে? রাহু যদি স্ট্রং না হয়, ব্যক্তি টেকনিক্যাল ফিল্ডে প্রতিষ্ঠিত হতে পারবে না কোনোভাবেই। না, তার কোনো মানে নেই। রাহুকে স্ট্রং হতে হবে, শক্তিশালী হতে হবে। সেটা হতে পারে রাহু ষষ্ঠে থাকতে পারে, হতে পারে রাহু দশমে থাকতে পারে, হতে পারে একাদশে থাকতে পারে, বা তৃতীয় থাকতে পারে। চতুর্থে থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু চতুর্থে থাকতে রাহু ভ্রমের সৃষ্টি করে, ব্যক্তিকে ভ্রমিত করে। আজকে এই কাজ, কালকে ওই কাজ, এটা ভালো লাগছে না আজকে, একটা অন্য কাজ দেখি। কদিন পর ওটাও ভালো লাগবে না, অন্য কাজ দেখি। বারবার ফিল্ড চেঞ্জ করা, বা স্যাটিসফ্যাকশন না হওয়া, যে কাজ করছি কিন্তু স্যাটিসফ্যাকশন নেই, এইটা নিয়ে আসে। কার হচ্ছে? ও, আচ্ছা। আমি ভাবলাম অন্য কারো, হয়তো কারো ছক বলছো, বা এমনি কোয়ারি জিজ্ঞাসা করছো। হুম। আচ্ছা, তো তো মানে ভ্রমের সৃষ্টি করবে। হুম, দিবে না স্যাটিসফ্যাকশন। ও প্রচুর ফিল্ড দেয়, রাহু চতুর্থ থাকলে প্রচুর ভ্রমের সৃষ্টি করে, একাধিক কর্ম দিয়ে থাকে, কিন্তু কোথাও স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। আর কারণ সব থেকে বড় কথা, স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না, তার মূল কারণ হচ্ছে শুধুমাত্র রাহু একা নয়, দশমে কেতু চলে যাচ্ছে। না, একদম। এটা স্বাভাবিক। যেটা হচ্ছে এটাই হবে। কি হবে, কি হবে? হুম। 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 প্রশ্নটা কি বুঝলাম না। শুনতে পাচ্ছি না কিছু। আমি অনুমানটা শুনতে পাইনি। অনুমানটা শুনতে পাইনি। হুম। 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 অবশ্যই পারে। অবশ্যই হতে পারে। যাক, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়েছে সবার?
হ্যাঁ, এখন ক্লাস বন্ধ না করলে আবার আহ, মহাভারত শুরু হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। হ্যাঁ, রেকর্ডিং হয়েছে, দিয়ে দেবো রেকর্ডিং। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।